আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। 1979 সালের ইরান জিম্মি সংকট শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার কূটনৈতিক সংঘর্ষ ছিল না, এটি ছিল শীতল যুদ্ধ, উপনিবেশবাদ বিরোধী রাজনীতি, বর্ণবৈষম্য, ইসলামী বিপ্লব এবং বৈশ্বিক ক্ষমতার লড়াইয়ের এক বিস্ফোরক মিলনবিন্দু। সেই ঘটনার একটি বিশেষ দিক আজও ইতিহাসবিদ, রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের মধ্যে আলোচনার জন্ম দেয়। কেন ইরান 66 জন আমেরিকান জিম্মির মধ্যে 10 জন কৃষ্ণাঙ্গ এবং কয়েকজন নারীকে অন্যদের আগে মুক্তি দিয়েছিল? এই প্রশ্ন উত্তর খুঁজতে গেলে শুধু জিম্মি সংকট নয়, বরং আমেরিকার অভ্যন্তরীণ বর্ণ রাজনীতি, আফ্রো আমেরিকার আন্দোলনের ইতিহাস এবং ইরানি বিপ্লবের আন্তর্জাতিক বার্তাকে বুঝতে হয়। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। 1979 সালের 4 নভেম্বর তেহরানে মার্কিন দূতাবাসে হামলা চালায় একদল বিপ্লবী ছাত্র। যুক্তরাষ্ট্র তখন সদ্য ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে চিকিৎসার জন্য আশ্রয় দিয়েছিল। ইরানের জনগণের একটি বড় অংশ শাহকে মার্কিন সমর্থিত স্বৈরশাসক হিসেবে দেখত। 1953 সালে ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে উৎখাত করে শাহকে পুনরায় ক্ষমতায় বসানো হয়েছিল, যাতে পশ্চিমা শক্তির তেল স্বার্থ রক্ষা পায়। সেই ক্ষোভ বহু বছর ধরে জমেছিল। ফলে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর যুক্তরাষ্ট্রকে মহা শয়তান হিসেবে তুলে ধরা হয়। এই উত্তেজনার মধ্যেই দূতাবাসে হামলা হয় এবং 66 জন আমেরিকানকে জিম্মি করা হয়। তাদের মধ্যে ছিলেন মার্কিন বিমান বাহিনীর স্টাফ সার্জেন্ট জেমস হিউজেস। নিউ অরলিন্সের বাসিন্দা হিউজেস ছোটবেলা থেকেই বর্ণ বৈষম্যের অভিজ্ঞতার মধ্য দিয়ে বড় হয়েছেন। তিনি এমন এক আমেরিকায় বেড়ে ওঠেন যেখানে কৃষ্ণাঙ্গদের আলাদা স্কুলে পড়তে হতো, রাস্তায় শ্বেতাঙ্গ দেখলে ফুটপাত ছেড়ে দাঁড়াতে হতো। পরে ভিয়েতনাম যুদ্ধে অংশ নেন। সেই সময় আফ্রো আমেরিকান অধিকার আন্দোলন শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংগ্রাম ছিল না, এটি বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের সঙ্গেও যুক্ত হয়ে উঠেছিল। মার্টিন লুথার কিং জুনিয়র, অ্যাঞ্জেলা ডেভিস, ম্যালকম এক্স সহ বহু কৃষ্ণাঙ্গ নেতা আমেরিকার বর্ণবাদকে আন্তর্জাতিক নিপীড়নের অংশ হিসেবে ব্যাখ্যা করেছিলেন। হিউজেস 1979 সালে তেহরানে আসেন মূলত নতুন সংস্কৃতি দেখার আগ্রহ নিয়ে। পরে তিনি স্মরণ করেন, সাধারণ ইরানিরা তার সঙ্গে খুবই বন্ধুত্বসুলভ আচরণ করত। বাজারে গেলে, বোলিং অ্যালিতে গেলে তিনি উষ্ণ ব্যবহার পেয়েছেন। কিন্তু 4 নভেম্বরের সেই সকাল তার জীবন বদলে দেয়। ছাত্ররা দূতাবাসের দেয়াল টপকে ঢুকে পড়েন। কিছুক্ষণ প্রতিরোধের পর মেরিন গার্ডরা পরাস্ত হয়। হিউজেসকে চোখ বেঁধে, হাত পেছনে বেঁধে মেঝেতে বসিয়ে রাখা হয়। তিনি বুঝতে পারেন এটি আর কোনো বিক্ষোভ নয়, বরং জীবন মৃত্যুর প্রশ্ন। জিম্মি দশার অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর। দিনের পর দিন চেয়ারবন্দি অবস্থায় কাটানো, জানালায় পত্রিকা লাগিয়ে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন রাখা, ডেথ টু আমেরিকা স্লোগান শুনতে থাকা, সকালে জোর করে ছাগলের পনির খাওয়ানো, সবকিছু তাকে মানসিকভাবে ভেঙে দেয়। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদের সময় তার মাথায় বন্দুক ঠেকিয়ে ট্রিগার কক করা হয়। তিনি ভাবেন এবার হয়তো মৃত্যু নিশ্চিত। এই অভিজ্ঞতা পরবর্তীতে তাকে গভীর পিটিএসডি বা যুদ্ধোত্তর মানসিক আঘাতে আক্রান্ত করে। কিন্তু 16 দিন পর হঠাৎ পরিস্থিতি বদলে যায়। আয়াতুল্লাহ খোমেনির নির্দেশে 13 জন জিম্মিকে মুক্তি দেওয়া হয়। তাদের মধ্যে ছিলেন 10 জন কৃষ্ণাঙ্গ আমেরিকান এবং 3 জন শ্বেতাঙ্গ নারী। খোমেনি প্রকাশ্যে ঘোষণা করেন যে কৃষ্ণাঙ্গরা দীর্ঘদিন ধরে আমেরিকায় নিপীড়নের শিকার এবং তারা সম্ভবত জোরপূর্বক ইরানে পাঠানো হয়েছে। এই বক্তব্য ছিল কেবল মানবিকতার প্রকাশ নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। ইরান চেষ্টা করছিল নিজেকে বিশ্বের নিপীড়িত মানুষের বন্ধু হিসেবে তুলে ধরতে। ইসলামী বিপ্লব শুধু ধর্মীয় বিপ্লব নয়, বরং পশ্চিমা সাম্রাজ্যবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে একটি বৈশ্বিক প্রতিরোধ, এই ধারণা প্রতিষ্ঠা করতে চেয়েছিল তেহরান। এই সিদ্ধান্তের পেছনে আরও কয়েকটি স্তর ছিল। প্রথমত, ইরান খুব ভালোভাবেই বুঝত যে যুক্তরাষ্ট্রে বর্ণ বৈষম্য একটি গভীর ক্ষত। কৃষ্ণাঙ্গদের আগাম মুক্তি দিয়ে তারা আমেরিকার অভ্যন্তরীণ বিভাজনকে সামনে আনতে চেয়েছিল। দ্বিতীয়ত,
1960 ও 70-এর দশকে আফ্রো আমেরিকান আন্দোলনের একটি অংশ আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের সঙ্গে নিজেদের যুক্ত করেছিল। ব্ল্যাক প্যান্থার পার্টি, ম্যালকম এক্স, অ্যাঞ্জেলা ডেভিডস সহ বহু নেতা ফিলিস্তিন, আফ্রিকা ও এশিয়ার মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন জানিয়েছিলেন। ইরান সেই আবেগকে কাজে লাগাতে চেয়েছিল। তৃতীয়ত, নতুন ইসলামিক সরকার তখন আন্তর্জাতিক বৈধতা খুঁজছিল। কৃষ্ণাঙ্গ জিম্মিদের মুক্তি দিয়ে তারা দেখাতে চেয়েছিল যে তাদের লড়াই আমেরিকান জনগণের বিরুদ্ধে নয়, বরং আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। ইরানের এই অবস্থান পরবর্তী বছরগুলোতেও দেখা যায়। 1980 সালে মিয়ামিতে এক কৃষ্ণাঙ্গ সাবেক মেরিনের মৃত্যুর ঘটনায় দাঙ্গা শুরু হলে ইরানে সংহতি সমাবেশ হয়। তেহরানে লাখো মানুষ কৃষ্ণাঙ্গ আমেরিকানদের অধিকারের পক্ষে স্লোগান দেয়। 1984 সালে ইরান ম্যালকম এক্সের স্মরণে ডাক টিকিট প্রকাশ করে, যা যুক্তরাষ্ট্র করারও বহু বছর আগে। এমনকি তেহরানের মার্কিন দূতাবাসের দেয়ালে লেখা হয়েছিল, প্রিয় আমেরিকান সংখ্যালঘু ভাই ও বোনেরা, কোরআন অধ্যয়ন করো এবং বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব শুরু করো। তবে এই সমর্থন কতটা আন্তরিক ছিল তা নিয়ে প্রশ্নও ছিল। অনেক বিশ্লেষকের মতে ইরান মূলত আমেরিকার দুর্বল জায়গায় আঘাত করছিল। রাজনৈতিক বিজ্ঞানী বেঞ্জামিন আর ইয়াংয়ের ভাষায় এসব শাসন ব্যবস্থা বর্ণ প্রশ্নকে সংবেদনশীল জায়গায় সূচ ফোটানোর মতো করে ব্যবহার করে। অর্থাৎ কৃষ্ণাঙ্গদের মুক্তি ছিল প্রতীকী প্রচারণা, যা যুক্তরাষ্ট্রকে নৈতিকভাবে অস্বস্তিতে ফেলতে চেয়েছিল। সব কৃষ্ণাঙ্গ আমেরিকানও এই পদক্ষেপকে ইতিবাচকভাবে নেননি। তখনকার ন্যাশনাল আরবান লীগের সভাপতি ভার্নন জর্ডান বলেছিলেন, কৃষ্ণাঙ্গ জিম্মিদের উচিত ছিল অন্যদের সঙ্গে থেকে যাওয়া। তার মতে, সবাই মুক্তি না পাওয়া পর্যন্ত আলাদা সুবিধা নেওয়া ঠিক হয়নি। কিন্তু জেমস হিউজেসের মতো মানুষদের কাছে বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, তাকে হাতকড়া পরিয়ে সশস্ত্র পাহারায় বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি নিজের ইচ্ছায় বের হয়ে আসেননি। তবু দেশে ফিরে তিনি ঘৃণা ভরা চিঠি পেয়েছিলেন, যেখানে তাকে কাপুরুষ ও বিশ্বাসঘাতক বলা হয়। এই বৈপরীত্য কৃষ্ণাঙ্গ আমেরিকানদের দীর্ঘ ইতিহাসের প্রতিফলন। তারা একদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বাফেলো সোলজার থেকে টাস্কিগি এয়ারম্যান পর্যন্ত, অন্যদিকে একই রাষ্ট্রের ভেতরে বর্ণবাদের শিকার হয়েছে। ফলে বিদেশি শক্তিগুলো প্রায় তাদের ক্ষোভকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছে। সোভিয়েত ইউনিয়ন, মাওবাদী চীন, উত্তর কোরিয়া সবাই কোনো না কোনোভাবে আফ্রো আমেরিকান অসন্তোষকে আমেরিকার বিরুদ্ধে প্রচারণায় ব্যবহার করেছে। ইরানও সেই ধারার অংশ হয়ে ওঠে। তবে বাস্তবতা ছিল আরও জটিল। ইসলামী প্রজাতন্ত্র নিজ দেশেও দমন-পীড়নের ইতিহাস গড়ে তোলে। বিরোধী মত দমন, মৃত্যুদণ্ড, নারীদের উপর কঠোর নিয়ন্ত্রণ, এসব কারণে বহু আফ্রো আমেরিকান পরে ইরান সম্পর্কে হতাশ হন। শুরুতে যাকে সাম্রাজ্যবাদ বিরোধী মুক্তির মডেল মনে হয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেটি এক কর্তৃত্ববাদী রাষ্ট্রের রূপ নেয়। জিম্মি সংকট শেষ হয় 1981 সালের জানুয়ারিতে আলজিয়ার্স চুক্তির মাধ্যমে। মোট 444 দিন পর বাকি 52 জন জিম্মি মুক্তি পান। কিন্তু এখানেও বৈষম্যের অভিযোগ ওঠে। যারা পুরো 444 দিন বন্দী ছিলেন তারা সরকারি ক্ষতিপূরণ হিসেবে $1 মিলিয়ন পান, কিন্তু মাত্র 16 দিন বন্দী থাকা 13 জন কিছুই পাননি। জেমস হিউজেস মনে করেন, এটিও ছিল এক ধরনের আলাদা কিন্তু সমান মানসিকতা। 2003 সালে ইরান জিম্মিদের যুদ্ধবন্দী পদক দেওয়ার সিদ্ধান্ত হলেও হিউজেসের পদক 2012 সালে কুরিয়ারে বাড়ির দরজায় ফেলে যাওয়া হয়। পরে স্থানীয় সামরিক কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে তাকে আনুষ্ঠানিক সম্মাননা দেয়। আজকের প্রজন্মের কাছে এই ইতিহাস আবারও আলোচনায় এসেছে, কারণ যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে কিছু কৃষ্ণাঙ্গ আমেরিকান ইরানের প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, আবার কেউ কেউ এটিকে নিছক প্রচারণা বলে উড়িয়ে দিচ্ছেন। টিকটক ও ইনস্টাগ্রামে আরবি সঙ্গীত, কেফিয়া ও কৃষ্ণাঙ্গ পরিচয়ের মিশ্রণে নতুন ধারার রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। একই সঙ্গে ইরানি সামাজিক যোগাযোগ মাধ্যমেও টুপাক শাকুর বা ম্যালকম এক্সকে ব্যবহার করে আমেরিকা বিরোধী বার্তা ছড়ানো হচ্ছে।
জেমস হিউজের এখন ৭৬ বছর বয়স। তিনি যুদ্ধ, বর্ণবাদ ও জিম্মি দশার মধ্য দিয়ে যাওয়া এক মানুষ। বর্তমান ইরান সংকট নিয়ে তিনি সরাসরি রাজনৈতিক মন্তব্য করতে চান না। একজন সাবেক সেনা সদস্য হিসেবে তিনি বলেন, নীতি নির্ধারণ তার কাজ নয়। তবে তিনি একটি প্রশ্ন তুলেছেন যা আজকের আমেরিকার জন্য অস্বস্তিকর। যখন আমি মেক আমেরিকা গ্রেট এগেইন স্লোগান দেখি, তখন ভাবি ওরা ঠিক কত পেছনে ফিরে যেতে চায়। সেই প্রশ্নের ভেতরেই যেন ১৯৭৯ সালের জিম্মি সংকট, আমেরিকার বর্ণ ইতিহাস এবং বিশ্ব রাজনীতির দীর্ঘ ছায়া একসঙ্গে মিশে আছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিনিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।